কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন চলার ধারাবাহিকতাতেই চলে আসছি আবারও সেই দিন এই মাঠ কবিতার নতুন একটা সৃজনশীল নিয়ে। সেটা কি স্যার? ঢাকা বোর্ড ২০২৩। আমি বারবার বলতেছি যে খুব রিডিংয়ে আমরা যাব না, মূলত আমার কথাগুলোই মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কি করব, উদ্দীপকটা পড়ে কবিতার সাথে কোন জায়গায় মিলে, মূল প্লটটা কোথায় সেটাকে আমরা ধরা দেওয়ার চেষ্টা করব। ওকে স্যার, আসেন শুরু করি, ভালো করে খেয়াল করবেন। শুরু হলো কি দিয়ে? প্রথম প্রশ্নটা স্যার একটু মার্ক করে দিই আপনাদের মনোযোগ দেওয়ার সুবিধার্থে, একটু খেয়াল করবেন স্যার। মনে হয় আকাশের শুকতারা দেখিব না আর, দেখিব না হেলেঞ্চার, হেলেঞ্চার একটা শাকের নাম স্যার, হেলেঞ্চার ঝোপ থেকে এক ঝাড় জোনাকি কখন নিভে যায়, দেখিব না আর আমি এই পরিচিত বাসবন। কি চমৎকার! শুকনো বাঁশের পাতা ছাওয়া, মাটি হয়ে যাবে গভীর আধার, আমার চোখের কাছে লক্ষ্মী পূর্ণিমার রাতে সে কবে আবার। দেখেন স্যার কি চমৎকার একটা কবিতা আমরা পড়লাম। এই কবিতাটাও কবি জীবনানন্দ রাশিরই লেখা, এবং এখানে কি বলতেছে স্যার দেখেন, এখানেও মৃত্যু চেতনা, এখানেও মৃত্যুর কথা। মনে হয় আকাশে শুকতারা দেখিব না, আমি মনে হয় আর শুকতারা দেখবো না। শুকতারা মানে সন্ধ্যা তারা, শুক্র গ্রহ, এটা মনে আর চোখে পড়বে না। কারণ কি? মারা যাবো বলেই। দেখিব না হেলেঞ্চার ঝোপ, হেলেঞ্চার শাকের ঝোপ থেকে এক ঝাড় জোনাকি কখন, এটা এক ঝাড় জোনাকি কখন নিভে যায়, মানে জলে আর নিভে যায়। দেখিব না আর আমি এই পরিচিত বাসবন, এই চেনা জানা বাসবন আর দেখবো না। শুকনো বাঁশের পাতা ছাওয়া, মাটি হয়ে যাবে গভীর আধার। স্যার এই বাঁশের পাতা দিয়ে ঢাকা এই মাটি হয়ে যাবে আমার জন্য গভীর অন্ধকার, মানে আমার দাফন হয়ে যাবে, মাটির তলে চলে যাব। আমার চোখের কাছে লক্ষ্মী পূর্ণিমার রাতে সে কবে আবার, মানে সে গভীর অন্ধকার হয়ে যাবে আমার চোখের কাছে, মানে আমি চোখ বুজে যাব, মাটির তলে যে আমি মারা যাব কোনো এক লক্ষ্মী পূর্ণিমার রাতে, এবং আমি এই প্রকৃতির রূপ কখনো আর দেখতে পারবো না। এই যে মানুষের মৃত্যু চেতনা, মানুষ যে থাকবে না, এই ব্যাপারটা কিন্তু উদ্দীপকের মধ্যে উল্লেখ করা হয়েছে। এইবার সেই দিন এই মাঠ কবিতা কি ছিল? ওইখানে কিন্তু ছিল স্যার এইটা যে প্রকৃতি চিরন্তন কিন্তু মানুষ নশ্বর। এই কথা আমি অনেকবার বলছি। শুধু তাই না, এই যে উদ্দীপকের অংশটা পড়লাম, এই জায়গাটায় কিন্তু স্যার একটা বিশেষ লাইন খুব বড় করে ফোকাস হয়েছে। সেটা কোনটা স্যার? আমি চলে যাব বলে, মানে প্রত্যেকটা মানুষ যে মরে যাবে তা নিয়ে চলে যাব বলে, তা নিয়ে মানুষের মধ্যে একটা যন্ত্রণা বা জ্বালাবোধ সবসময়ই কাজ করে যে ইস, আমি তো থাকবো না, এটা মনে হয় আর খুঁজে পাবো না। আল মাহমুদ সাহেবের একটা বিখ্যাত কবিতা আছে, নদী মানে আমি আসবো না, কবিতার নাম আর কি। এটা একটা গানও আছে, শহরের দুইটা গান নাম দিয়ে গানটা ছাড়া হয়েছে, আপনারা শুনে দেখেন স্যার। ওটার মধ্যে আল মাহমুদের মধ্যে তীব্র একটা মৃত্যু চিন্তা যে ইস, আর ফিরে আসবো না, প্রতিটি নামের শেষে বলে দেই আর আসবো না। নদী আমি আসবো না, পাহাড় আমি আসবো না, প্রেম সুখ হে কামনা আমার আমি আর আসবো না। এই যে আফসোসটা, এই যে জ্বালাটা প্রত্যেকটা মানুষের মধ্যে কাজ করে যে ইস, এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যাইতে হবে। যেমনটা প্রাণ কবিতার মধ্যে রবীন্দ্রনাথ বলছে, মরিতে চাহি না এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তার মানে খেয়াল করেন, এই যে কবির মৃত্যু চেতনা, তা কিন্তু এই উদ্দীপকের মধ্যে প্রকাশ পাইছে যে মানুষ মারা যাবে এই নিয়ে মানুষের মধ্যে একটা জ্বালা কাজ করে সবসময়, এবং সে টিকবে না বলেই সেই জন্য পৃথিবীকে অনেক বেশি রহস্যময় এবং অনেক বেশি সুন্দর সে মনে করে। ক্লিয়ার স্যার? দেখছেন কি সুন্দর উদ্দীপক, কি সুন্দর কমন প্লট। কথা না বলে স্যার আমরা প্রশ্নে চলে যাই। এক, লক্ষ্মী পেঁচার কণ্ঠে কি ধ্বনিত হয় স্যার? লক্ষ্মী পেঁচার কণ্ঠে কি ধ্বনিত হয়েছে স্যার? গান। লক্ষ্মী পেঁচা কি গান গাবে না তার লক্ষ্মীটির তরে? আমরা একটু দেখি স্যার গান ধ্বনিত হয়েছে কিনা, একটু পাশে আসি দেখেন। আচ্ছা, লক্ষ্মী পেঁচার কণ্ঠে মঙ্গল বার্তা ধ্বনিত হয় স্যার। হতে পারে মঙ্গল বার্তা, সেটা আমাদের ইয়াতে বলা আছে স্যার। কোথায় স্যার? শব্দার্থে বলা আছে যে লক্ষ্মী পেঁচা হচ্ছে মঙ্গল বার্তার প্রতীক। লক্ষ্মী পেঁচার ডাক হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মতে মঙ্গল বার্তার প্রতীক। কিন্তু আমাদের কবিতার জ্ঞানমূলক বারবার বলতেছি, সেখানে হুবহু উত্তর করাটাই বেশি পারফেক্ট। তো সেখানে কি লিখবেন? লক্ষ্মী পেঁচা কি গান গাবে না তার লক্ষ্মীটির তরে, অর্থাৎ লক্ষ্মী পেঁচার কণ্ঠে কিন্তু গান ধ্বনিত হবে না, সেই গান মঙ্গল বার্তা হইতে পারে। যদি প্রশ্ন আসতো লক্ষ্মী পেঁচার গান কিসের প্রতীক, তখন আপনি লিখবেন মঙ্গল বার্তার প্রতীক। কিন্তু স্যার লক্ষ্মী পেঁচার কণ্ঠে কি ধ্বনিত হবে? তার লক্ষ্মীর জন্য গান ধ্বনিত হয়। ক্লিয়ার স্যার? সেটাই বরং কবিতার থেকে সঠিক উত্তর হিসেবে বেশি পারফেক্ট হয়। এটাও সঠিক, কিন্তু ওটার জন্য বেশি পারফেকশন আমার কাছে মনে হচ্ছে স্যার। ওকে, কারণ যেহেতু হুবহু কবিতার লাইন মানে থেকেই উত্তরটা করতে হয় আমাদের, অন্য কোনো উত্তর করলে জিনিসটাকে বোর্ডে ভালো চোখে নাও দেখতে পারে। এবার স্যার আসেন 2 নাম্বারে, খেয়াল করবেন। সোনার স্বপ্নের স্বাদ বলতে কি বুঝাচ্ছে একটু খেয়াল করবেন। সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি কি বুঝিয়েছেন?
সোনার স্বপ্নের স্বাদ বলতে কবি বুঝাচ্ছেন যে রঙিন স্বপ্ন দেখার ইচ্ছা, নতুন স্বপ্ন দেখার স্পৃহা বা ইচ্ছা, এটা মানুষের মধ্যে কখনোই বন্ধ হয় না। এটা আমরা সৃজনশীল 1 এবং 2-ও দেখছিলাম, এই প্রশ্নটাই আর কি। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যত বাধা বিপত্তি হোক না কেন, তাদের নিজস্ব একটা রঙিন স্বপ্ন আছে, তাদের নিজস্ব একটা রঙিন দুনিয়া আছে, এবং সেই স্বপ্নের প্রতি তারা সবসময় নতজানু থাকে, সেই স্বপ্নের দিকেই তারা বারংবার আগায় যায়। এই কথাটাই কিন্তু এই কবিতার মধ্যে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সোনার স্বপ্নের স্বাদ বলতে মানুষের নতুন উদ্দীপনা, নতুন করে জীবনকে ভাবা, নতুন করে জীবনকে উদযাপন করার যে ইচ্ছা এবং স্পৃহা, তা কখনোই ঝরে যায় না। ক্লিয়ার স্যার? আমরা খুব একটা রিডিংয়ে যাব না, আমরা চলে যাব গতে। স্যার দেখেন কি বলতেছে, ভালো করে খেয়াল করবেন। সেই দিন এই মাঠ কবিতায় মৌলিক প্রেরণা উদ্দীপকের চিত্রকল্পে কিভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করো। সেই দিন এই মাঠ কবিতার মৌলিক প্রেরণা কি? সব কথাকে না কিন্তু স্যার, মৌলিক কথাটা, মেইন কথাটা কি স্যার? মানুষ নশ্বর, মানুষ টিকবে না, প্রত্যেকটা মানুষ ফুরায় যাবে। এই শারীরিক সৌন্দর্য, এই প্রাচুর্য, এই বিলাস, এই অর্থ, এটা সারা জীবন থাকবে না স্যার। আমরা যত চেষ্টাই করি, যত কান্নাকাটি করি, ধরেন আমার ফ্রেন্ডরা জোক মারে যে জয় আহসান এত ইয়াং কিভাবে আছে, হোক না সেই ইয়াং, কিন্তু এই ইয়াংকে সারা জীবন ধরে রাখতে পারবে? পারবে না স্যার। এই কথা জীবনানন্দ দাশ বারবার বলতে, স্যার আমি দেখতে চকচকা মনে হবে তাকে, কিন্তু দিন শেষে তার বয়স কিন্তু ফুরাচ্ছে। আপনি ভাববেন না স্যার তিনি দেখতে চকচকা মানে উনি আসলে 30, তার মানে কি আরো 30 বছর উনি বাঁচবে, এরকম ভাবার কারণ নাই। বাস্তব বয়স ওনার কিন্তু 60 বা 50 যেটাই হোক না কেন, সেটাই কিন্তু রয়ে গেছে, দেখতে যেমনই লাগুক, এবং সেই বয়সের হিসাবেই কিন্তু একসময় উনি ফুরায় যাবেন, কখনো উনি চিরস্থায়ী হবেন না। এই যে হাহাকারটা, এই যে জ্বালাটা, এইটা আমরা কবিতায় কবির মধ্যেও পাইছি। কবি বারবার বলছে আমি চলে যাব বলে, এই দিন সেই মাঠ কি হবে না হবে তা উনি আলাপ করছেন। আবার এই উদ্দীপকের মধ্যেও কিন্তু কবি বলতেছে যে এই শুকতারা, এই বাসবন, এই জোনাকি, এগুলা মনে হয় আমার বারবার দেখা হবে না। তাহলে স্যার আমার কি দেখা হবে? আমার শুধু মৃত্যু, অন্ধকার চোখের সামনে দেখা হবে। অর্থাৎ মানুষের ফুরায় যাওয়ার চেতনা হচ্ছে কবিতার মৌলিক চেতনা, এবং সেটাই কিন্তু এই উদ্দীপকের মধ্যে উপস্থাপন করা হয়েছে। ক্লিয়ার স্যার? খুবই ক্লিয়ার। যেহেতু গয়ের প্রশ্ন, একটু রিডিং না দিলেই না, সামান্য একটু রিডিং দিব স্যার। দেখেন সামান্য, দেখেন কি বলতেছে। আচ্ছা, এই দেখেন, মানুষেরও মৃত্যু ঘটে, কিন্তু প্রকৃতির নিয়মের তৈরির কোনো কিছু ধ্বংস বা বিনাশ নেই। মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, তবুও প্রকৃতির চলমান জীবন থেমে থাকে না। প্রকৃতি তার চিরন্তন রূপ সৌন্দর্য নিয়ে অব্যাহত থাকে। স্যার মিলল, উদ্দীপকে এগুলো অবিকল থেকে যায়, কিন্তু স্যার কি মানুষ সবসময় ফুরায় যায়, এই কথাটাই কিন্তু মানুষের মৃত্যুর মধ্যেও এগুলো অবিকল থেকে যায়। তার মানে দেখেন আমি যা বললাম উদ্দীপক এবং কবিতায় কিন্তু তাই আসলে আলাপ করা, এবং সেটাই কিন্তু নমুনা উত্তরও বলা হয়েছে। বুঝতে পারছেন স্যার? আশা করি লিখতে পারবেন, কথা বাড়াবো না। দেখেন স্যার, একটু এই পাশে আসি স্যার, ঘতে চলে যাই। সেটা কি? উদ্দীপক ও সেই দিন এই মাঠ কবিতা উভয় ক্ষেত্রেই কবির জীবন তৃষ্ণাকে অভিন্ন বলা যায় কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উদ্দীপক এবং সেই দিন এই মাঠ কবিতা উভয় ক্ষেত্রেই কবির জীবন তৃষ্ণাকে অভিন্ন বলা যায় কি? এদেরকে আলাদা করা যায়? দেখেন স্যার, আপনি কি বলতে পারবেন এটা অভিন্ন মানে পুরাপুরি? স্যার ভিন্ন মানে আলাদা, আমি ভুল বলতেছি, ভিন্ন মানে আলাদা। অভিন্ন মানে কি? মিল বলা যায় কি? মানে উদ্দীপক সেদিন এই মাঠ কবিতা উভয় ক্ষেত্রে কবির জীবন তৃষ্ণাকে, জীবনের প্রতি যে চাওয়াকে, দুটার কি অভিন্ন মানে একই বলা যায়? হ্যাঁ স্যার, আসলে একই বলা যায়। কারণ কবি যে কবিতাটা লিখছে সেই দিন করতেছে কোন দিন? ওনার মৃত্যুর দিন। উনি কিন্তু ওনার মৃত্যুর দিন নিয়েই ভাবতেছে যে ইস আমি মারা গেলে কি কি রয়ে যাবে, জীবনের সব উপকরণ রয়ে যাবে, খালি আমিই থাকবো না, এবং এত সুন্দর জীবনের উপকরণ আমার জন্য 1 সেকেন্ডও ওয়েট করবে না, একটা মুহূর্তও দাঁড়াবে না। যেই চাঁদ দেখে আমি মুগ্ধ হচ্ছি, আমি মরে গেলেও সেই চাঁদ উথাল পাথাল জ্যোৎস্না দিবে, আমার জন্য দাঁড়াবে না স্যার। যে বৃষ্টির ঘ্রাণে আমি মাতোয়ারা পাগল হয়ে থাকে ভেজা গন্ধে, সেই বৃষ্টির ঘ্রাণও কিন্তু আমার মৃত্যুর জন্য 1 সেকেন্ড দাঁড়াবে না। শান্ত বাতি, খেয়া নৌকোগুলো, আমার আশেপাশের বন্ধু পরিজন, প্রকৃতি, চালতা ফুল, শীতের শিশির, এরা কেউ কিন্তু আমার জন্য 1 সেকেন্ড অপেক্ষা করবে না, আমার মৃত্যু তাদেরকে ভাবাবে না, বরং আমি চলে যাব, জীবন তার মতো করে উদযাপিত হতেই থাকবে, জীবন তার মতো করে প্রবাহ দিয়েই যাবে। এইটাই কিন্তু কবির জীবন তৃষ্ণা ছিল। এবং উদ্দীপকের মধ্যে যে কবি, তারও কিন্তু জীবন তৃষ্ণা একদম একই রকম স্যার, অভিন্ন বলা যায়। তার কারণ কি? ওনারও একই কথা যে এই প্রকৃতি, এই জোনাকি, এই বাসবন, হেলেঞ্চার ঝোপ আগের মতোই থেকে যাবে, থাকবো না খালি আমি। তার মানে বলা যায় স্যার, এই দুটো চিন্তায় উভয় ক্ষেত্রেই কবির জীবন তৃষ্ণাকে অভিন্ন, এক এবং হুবহু একরকম বলাটাই যৌক্তিক বলে আমাদের কাছে মনে হয়। আমরা 2 মিনিট পড়বো স্যার, একটু দেখবেন কি বলতেছে। আচ্ছা এই দেখেন,
এই লাইনটা থেকে খেয়াল করবেন স্যার। বেঁচে থাকে কেবল মানুষের স্বপ্ন, যা প্রকৃতির চিরপ্রবাহের সঙ্গে মিলিত হয়ে টিকে থাকে। কবিতায় প্রকৃতির চিরকালীন সৌন্দর্যের মধ্যেই সভ্যতার ক্ষয় ও বিলুপ্তি ফুটে তোলা হয়েছে। মানুষ তার সৃষ্টি ক্ষণস্থায়ী হলেও প্রকৃতির সৌন্দর্য অবিনশ্বর থাকে। কবি রূপরস প্রকৃতির বহমানতার সঙ্গে স্থায়িত্বের সঙ্গে যুক্ত করেছেন। এইবার স্যার উদ্দীপকও তাই বলা স্যার, কি স্যার, যে বাঁশবন শুকনো পাতায় ঢাকা মাটিও তার চোখে হারিয়ে যাবে গভীর আধারে, মানে মৃত্যুতে আর কি। লক্ষ্মী পূর্ণিমা চিরচেনা রাতও হয়তো আর ফেরত আসবে না, মানে উনি মারা যাবেন, কিন্তু প্রকৃতি তার মতো করেই আগায় যাবে। তার মানে দেখেন উদ্দীপক আর কবিতার জীবন তৃষ্ণা কিন্তু হুবহু একই বলা যায়। তাদের মধ্যে সামান্য শাব্দিক পার্থক্য থাকলেও অন্তর্গত মূল ভাবের কিন্তু কোনো পার্থক্য নাই। পরিষ্কার স্যার? আশা করি ব্যাখ্যাটা বুঝছেন। আমার ব্যাখ্যা উদ্দীপকটা একটু সুন্দর মতো রিডিং দিবেন, কবিতাটা পড়বেন এবং উত্তরগুলো দেখলে আশা করি চমৎকারভাবে উত্তরটা লিখতে পারবেন। তো ভালো থাকেন। এখন কেউ উকি না দিলেও আমি জানি আমার মাথায় উকি দিচ্ছে, আরও প্রশ্ন বাকি, সেদিকে যাব। আপনারা আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।